নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী যে মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই যে দক্ষিণাকালী এবং সিদ্ধিদাতা গণেশ, আমরা বাঙালিরা বিশেষ করে জানি যে আমাদের ৩৩ কোটি দেবতা। ৩৩ কোটি দেবতা বলে কিন্তু কিছু হয় না। ৩৩ কোটি, এই কোটি কথার অর্থ ৩৩ রকমের দেবতা, যেই দেবতাদের আমরা পুজো করি, পূজিত হই, এবং অবশ্যই দেবতা তার ভক্তের মাধ্যমেই পুজো পায়। আমরা বাঙালিরা এবং এই ভারতবর্ষ বাংলা কেন্দ্রিক যারা আমরা মানুষ, তারা যে কোনো রাস্তাঘাটে পথে ঠাকুর দেখলেই নমস্কার করি। কেউ এইভাবে নমস্কার করে, কেউ বুকে হাত দিয়ে চোখটাকে বন্ধ করে, কেউ হাত জোর করে করে। তো নমস্কারের ভাগ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। আবার কেউ পাগলের মতো নমস্কার করে এইরকম। হোয়াট ইজ দিস? একটা প্রসেস আছে। যেমন আমরা সব সময় কাউকে ওয়েলকাম জানাই হাতে হাত মিলিয়ে অথবা নমস্কার করে, আর আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা এরম আদাব করে। তো একটা প্রণামেরও অনেক বড় গুণ আছে আমাদের মানুষের জীবনে। আমরা যখন রাস্তায় কোনো গণেশ মন্দির দেখতে পাই, কোনো শিবের মন্দির দেখতে পাই, কোনো কালী মন্দির দেখতে পাই, তখন আমাদের জীবনের এত ব্যস্ততা, এত তাড়া, যে নমস্কারটুকু আমরা 2 মিনিট দাঁড়িয়ে করতে পারি না। কেউ তো পা থেকে জুতোই খোলে না, কেউ আবার মানে এরম মানে কি করবে নিজেই বুঝতে পারছে না। আমি কেন কথাটা শেয়ার করলাম, যে আমি একটি রিসেন্ট কালী মন্দিরে গিয়েছিলাম। আমি মন্দিরে প্রায়ই যাই এবং আমার মন্দিরে গেলেই শান্তি পাই। আমি প্রত্যেক শনিবার শনি মন্দিরে আমি যাবই, হাজার ঝড় জল বৃষ্টি হলে। আর কিছু কিছু মন্দিরে আমি যাই, গিয়ে বসি মানসিক শান্তি পাওয়ার জন্য। কেন? কারণ এত মানুষ আসে আমার কাছে, এত লোকের সমস্যা নিয়ে আসে, সেই সমস্যা যখন আমাকে শুধরানোর জন্য দিয়ে যায়, মনে হয় সমস্যাগুলো আমারই সারা অঙ্গে ক্লিপের মতো আটকে গেছে। তো মানুষের সমস্যা শুনে শুনে নিজেও সমস্যার পাহাড়ে ডুবে না যাই, তাই ডুব রে মন মায়ের কোলে, অর্থাৎ মায়ের মন্দিরে যাই প্রত্যেক শনিবার, প্রত্যেক মঙ্গলবার, যখন সময় পাই যাই। তখন গিয়ে যখন দেখলাম যে আমার পাশে একটি ব্যক্তি দাঁড়িয়ে নমস্কার করছে, দেখেও হাসিও পেল। আবার ভাবলাম সত্যি তো, মানুষ তো এই ভুলটাও করে, অজান্তে, না জেনে, না বুঝে, যে আমার চোখের সামনেই নমস্কারটা ভুল করছে, আমি দেখে আর সহ্য করতে পারলাম না, যে না, এরকম নমস্কার তারা আরো লক্ষ লক্ষ মানুষ করে, তাহলে এটাকে টিভির মাধ্যমেই বলে শুধরাতে হবে বা সংশোধন করতে হবে। ভাবুন তো, যে জয় পরাশর কত ছোট ছোট বিষয় নিয়েও ভাবে, যে কেউ পাশে দাঁড়িয়ে নমস্কার করে তাকে দেখে নিলে আমি ভুল করছে, আমাকে এটাকেও শুধরাতে হবে। আর আমার শুধরানোর একটাই মাধ্যম আপনারা, টিভির প্রোগ্রাম, টিভি চ্যানেল সৃষ্টির পর্দায়। তাই আজকে বলবো, গ্রহ দোষ কাটবে, সৌভাগ্য আসবে। গ্রহ দোষ কাটবে, সৌভাগ্য আসবে সঠিক নমস্কার করলে। দেখাবো, বোঝাবো, সব বলবো। তার আগে দেখে নিই ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? জানতে চাই। কার? দাদার সম্পর্কে। দাদার নাম, ডেট অফ বার্থ? দীপ হালদার, ডেট অফ বার্থ 6/5/1997। জন্ম সময়? 7:40 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। আচ্ছা, এই যে আজকের বিষয় নিয়ে আলোচনা করছি, যে নমস্কার করা, তোমার চোখে কখনো পড়েছে বোন যে কেউ তাড়াহুড়োয় নমস্কার করছে, কেউ এইভাবে করছে, কেউ এরম করছে? মানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন নমস্কার করার স্টাইল, কিন্তু প্র্যাকটিক্যালি যে নমস্কারগুলো করতে হয় অনেকেই জানে না। তো এই বিষয় কখনো কোনো জ্যোতিষ প্রোগ্রামে আলোচনা করতে শুনেছো? না, একদমই নয় দাদা। আমি কারোরটাই দেখি না, আমি শুধু আপনারটাই দেখি। মানে কেন? আর কারোর দেখো না কেন? আপনাকে খুব ভালো লাগে এবং আমাদের পরিবারের সবারই আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা, তো এই যে আমিও কাজ করিয়েছি, কাজ করে খুব উপকারিতা পেয়েছি বলেই আমি দাদাকে দেখাতে চাই। মানে তুমি তোমার কাজ করিয়েছো? করিয়ে খুব ভালো লাগছে। ওকে ওকে, তুমি কোন চেম্বারে দেখাতে এসেছিলে? হাওড়া চেম্বারই দেখি। ওকে, মানে তুমি কাজ করে রেজাল্ট পেয়েছো বলে দাদা যেন জানতে চাইছো। কিন্তু কিছু নমস্কারটা তো চোখে পড়ে কোনো মন্দিরে গিয়ে, কেউ এরম তাড়াতাড়ি করে করছে, কেউ পাগলের মতো নমস্কার করছে, মানে এরম তো আমরা প্রায় দেখি যে নমস্কারটাও ঠিক মতো করে না। তো এইটাকেও ঠিক করতে হবে। আজকে টিভিতে আমি দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। সেই মতো কোনো মন্দিরে 2 মিনিট দাঁড়িয়ে আত্মার সাথে আত্মার যোগাযোগ করাবে, কানেকশন করাবে, তাহলেই মানুষ রেজাল্ট পায়। মানুষ বলে আমি এত মন্দির ঘুরি,
অনেক বয়স্ক মানুষ সকালের মন্দিরে বেরিয়ে পড়ে মর্নিং ওয়াক করতে করতে, কিন্তু রেজাল্ট নেই, ফল নেই। কারণ যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, আর যেই নমস্কার মুদ্রা যে করবে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে নমস্কার করতে হয়। চলো, তোমার দাদার জন্মবার হচ্ছে মঙ্গলবার। দাদা। এবার মেন হরোস্কোপ ঢুকছি। দাদার বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র হচ্ছে ভরণী, শুক্রের দশায় জন্ম। জন্মচার্ট বলছে দাদার ক্ষেত্রে কিন্তু 2 চাকার যানবাহন থেকে মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখাচ্ছে। তো এই জন্মচার্ট অনুযায়ী যেহেতু 1997 আর আজকে হলো 2024, তো এই সময় তার বয়স প্রায় 27 বছরের কাছাকাছি। এই সময় বলছে বাইক, স্কুটি, সাইকেল নিজে চালালে বা কারোর পেছনে বসে গেলে বা মোটর টোটোতে গেলে একটা দুর্ঘটনাযোগ মারাত্মক তার ক্ষতি করতে পারে। দুবার আসবে, একবার লাইট হবে আর একবার ডার্ক হবে, এখানে সাবধান। দ্বিতীয় কথা, ছেলে ভালো কিন্তু ভীষণ অবাধ্য, কথা শুনতে চাইবে না, বাড়ির লোক যা বলবে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আর কিছু বললে তার ভীষণ ওভার কনফিডেন্স হয়ে যাবে, করে দেবো, পেরে যাবে, এটা করবে। জন্মচার বলছে বিবাহিত জীবন শুভ নয়, হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে জীবনে ধস নামতে পারে। এবং শনি কেতু স্থাপিত যোগ করছে এবং রাহু নেগেটিভ হয়ে রয়েছে, এই চার্ট কিন্তু ভালো নয়। চন্দ্রের দশা, রবির অন্তর্দশা, এই জন্মদিনের প্রতিকার খুব দরকার, নাহলে বিপদ আসছে। সেটা হতে পারে রিলেশন, সেটা হতে পারে বিয়ে, সেটা হতে পারে দুর্ঘটনা, বা কর্মর জায়গায় সাকসেস নেই, ব্যবসায় উন্নতি নেই, এগুলোকে ঠিক করতে বলবো। আর যেহেতু দাদার জন্ম বৈশাখ মাসে, তাই মাথা গরম বিশাল, রাগতেজটা বিশাল, যেটা ও ভাববে ওই পথকেই অনুসরণ করবে। এবার একটু শেয়ার করো। দাদা আপনি যে বললেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট কিন্তু খুব বড়ই হয়েছিল, তারপরে রাত তেজ তো আছেই। না, আমাকে একটা কথা, এই যে অ্যাক্সিডেন্ট বড় হয়েছিল বললে, তাতে কোনো ক্ষতি হয়েছে মানে কোনো হাত পা ভেঙে যাওয়া, প্লেট বসানো, পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এরকম বড় কিছু হয়েছিল? না না, মানে হাত পা ছড়ে কেটে গেছিল? হ্যাঁ। কিন্তু এবার যেটা আসছে এটা বড় আসছে। শুনতে পেলাম না। এবার যেটা আসছে এটা বড় আসছে। কেন? যেহেতু এখন দশাটা খারাপ চলছে, চন্দ্র চন্দ্র তোমাদের দাদার ক্ষতিটা এমন করাবে যে বাড়ির থেকে পয়সা চন্দ্রের জন্য জলের মতো বেরিয়ে যাবে। টাকা রাখতে পারে না। ইয়েস, দেখো এই সময় রাখতে পারছে না অন্য কারণ, আর একটা যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে টাকা বার করতেই হবে। আর দাদা বলছে একটা রিলেশন ছিল আগে, সেটা এখন তো বিয়ে হয়ে গেছে, আর রিলেশন ছিল ওটা কেটে গেছে। বিয়ে ক বছর হয়েছে? হ্যাঁ বিয়ে ক বছর হয়েছে? বিয়েটা কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 6 বছর, তাই তো? এখানে বিয়ের জায়গা শুভ নয়, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক টুকটাক অশান্তি লেগেই থাকে, বনবানিল লেগেই থাকে, ঠিক আছে? মানে তোমার দাদা পূর্বে গেলে বৌদি পশ্চিম যাবে, এর কথা কখনো ওর সহ্য হবে না, ওর কথা ওর হবে না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে। কিন্তু এখানে এই মঙ্গলটাকে ঠিক মতো পাওয়ার না দিলে সাংসারিক সুখটা, বলে না যে বিয়ের পরে স্ত্রীভাগ্যে উন্নতি, স্ত্রীভাগ্যে সাকসেস, এটা আসতে দেবে না। আর কি প্রশ্ন বলো? কোনো প্রশ্ন নেই, আমি ওই টাকা রাখতে পারি না ওইটার ব্যাপারেই। এগুলো ঠিক হয়ে যাবে, সঠিক প্রতিকার দাও। আর তুমি যখন এসেছো, তোমার কাজ করিয়েছো, তুমি রেজাল্ট পেয়েছো, নতুন করে তোমার ইনভিটেশন দেওয়ার দরকার নেই, পারলে একটু এসে নিয়ে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো। দেখুন, এই যে বোনটি ফোন করলেন হাওড়া থেকে, ও কিন্তু বললো যে আমি দেখিয়েছি, আমার পরিবারের প্রত্যেকে ভালোবাসে আপনাকে, রেজাল্ট পেয়েছি, দাদার জন্য জানছি। এই যে জায়গাটা জানলো, ক্লিয়ার হলো, টাকা রাখতে ভাবো জীবনে পারবে না। ও যদি লক্ষ টাকা রোজগার করে তাও পারবে না, কারণ ওর খরচে হাতটা প্রচুর, এই কিনবো সেই কিনবো, এই ফিটফাট থাকবো, ভালো থাকবো, এটা ওর নেচার। কিন্তু একে সংশোধন করতে হবে, নাহলে জীবনে যে সেভিংস করতে পারে না, সে জীবনে কোনো প্রতিষ্ঠাও পাবে না। কারণ ভাবুন, আজকের দিন নিয়ে আপনি কালকে বিচার করতে পারেন না। আজকে হয়তো ভালো আছেন, রোজগার হচ্ছে, ভালো আছেন, সেভিংস করছে, আপনি ভাবলেন আমি যদি কি করব, বাট ঝড়
প্রত্যেকের জীবনে আসে, আপনার জীবনেও আসতে পারে, যাতে ঝড়ের মধ্যে কবলে পড়ে না যান, তার জন্য জ্যোতিষ প্রতিকার। যে ছিলাম আলোচনায়, গ্রহদোষ কাটাবে সৌভাগ্য আসবে, গ্রহদোষ কাটবে সৌভাগ্য আসবে। আমাদের নমস্কারই আমাদের ক্ষতি করে। আমরা নমস্কার যখন ঈশ্বরকে করি, পাড়ার মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির, গণেশের মন্দির, শিবের মন্দির, নমস্কারটা আমরা এমন ভাবে করি যে ওটা আমাদের ক্ষতি স্বরূপ আমাদের মধ্যে রিটার্ন আসে। তাই নমস্কার বা প্রণাম এটা খুব ভালোভাবে করতে হয়। কিভাবে করবেন দেখাবো, দেখে নিক সেকেন্ড কলার কে আছে। নমস্কার, নমস্কার। বলুন বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, ঝটপট বলুন, নিলাম নমস্কার। বলছি আমি তো আমার মেয়ের জন্য জানবো। বলুন, মেয়ের নাম, ডেট অফ বার্থ। মেয়ের নাম রিমা মন্ডল। ডেট অফ বার্থ হচ্ছে 26/12/2000। আর সময় হচ্ছে 10টা 10টা 30 কি 10টা 40 PM রাত। রাত্রিবেলা। জন্মস্থান জন্মস্থান কলকাতা বেহালা। আর রিমা মন্ডল বললেন তো? রিমা মন্ডল। রিনা, রিমা রিমা রিনা, চলুন। রিমা মন্ডল। হ্যাঁ রিমা, RIMA। হ্যাঁ আর জন্ম আর মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা, সিংহ লগ্ন, ধনুরাশি, নক্ষত্র পূর্বষাঢ়া। এর ক্ষেত্রে তাই বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে, প্রেম, সম্পর্ক, রিলেশন এগুলোর আগে জটক বিচার ছাড়া দয়া করে পা দেবেন না, তাহলে কিন্তু মারাত্মক ঝড় বইতে পারে। এই বিয়ে, প্রেম, রিলেশন বা বদ সঙ্গতে পড়তে পারে, মাথার মধ্যে লিখে দিন বা রেখে দিন। দ্বিতীয় কথা, নিজের বুদ্ধি নিজের কোনো কাজে লাগে না, অপরের বুদ্ধিতে হঠাৎ করে ও পরিচালিত হতে পারে। জন্মচার বলছে একাধিকবার জীবনে মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে। যেই অন্যায়, যেই ভুল, যেই দোষ, যেই কাজও করবে না, কিছু মানুষ ওকে ব্যবহার করে ওর ঘাড়ে সব দোষগুলো চাপিয়ে দেবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? এছাড়া প্রচন্ড ল্যাথার্জি, অলসতা, বিশাল রাগ, এক কথা দুবারের বসে তিনবার বললে বিরক্ত বোধ হয়, এবং মোবাইল নিয়ে এত বেশি ঘন ঘন তার বেড়ে যাবে যে আগামী দিনে ওর জন্মচার্ট ড্যামেজ হচ্ছে। জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিসে যোগ আছে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেডিকেল, অ্যাজ এ নার্সিং, অ্যাজ এ ল ওর জন্য ভীষণ ভালো হতে পারে। কিন্তু পড়াশোনায় হঠাৎ করে বাধা প্রাপ্যও হতে পারে। এবার একটু শেয়ার করুন, যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? একদম সব ঠিকই বলেছেন। এখন একটু টিচারের লাইনে আছে। ওকে, তো পরবর্তীতে কিভাবে বলতে আচ্ছা এই যে আমি বললাম আপনার মেয়ের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, ও তো আর্টস নিয়েই পড়েছে। হ্যাঁ আর্টস নিয়ে পড়েছে। এটা কি আমি জানতে পারি? আমি কি এত কনফিডেন্ট বলতে পারি? হ্যাঁ একদম আপনি ঠিক আছে। আমি আপনার অনুষ্ঠান দেখে বলেছি। এছাড়া আমি জানতে চাই। এই যে বললাম গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এটা মনে রাখবেন। অ্যাজ এ টিচিং প্রফেশন ও গভর্নমেন্টের চাকরি পাওয়ার যোগ বিশাল। কিন্তু এই দোষগুলো না ওই একই প্রবলেম, না কাটালে শুভ রেজাল্ট দেখতে পাবেন না। যদি সকাল থেকে রাত হয়ে যায়, রাত হলে ঘরে কি নেমে আসে? অন্ধকার। লাইট না জ্বাললে কি আলোটা আসবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর এখানেও ঠিক তাই। আর একটু চোখে চোখে রাখবেন, হঠাৎ করে মেয়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, ওটা ওর জীবনের কাল না হয়ে দাঁড়ায়। এবং মেয়ের হঠাৎ করে দেবেন অনেক সময় কাজ করে বা বসে উঠে মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম লেগে থাকতে পারে, সিজন চেঞ্জ হলে ঠান্ডা লাগতে পারে, আর তলপেটে ব্যথা হতে পারে। কে বলছে পাশ থেকে? উত্তর দিন ঝটপট ঝটপট। হ্যাঁ, বলুন, আমি বলছি বিয়েটা কবে হবে সেটা। পাশ থেকে আপনার কে মেয়ে বসে আছে? হ্যাঁ, ছেলে মেয়েই আছে পাশে। হ্যাঁ, আমি যেগুলো বলছি মিলছে তো? একদম মিলছে ওটা। আপনার মেয়ের জীবনে কোনো ভালো মানে মেয়েকে জিজ্ঞেস করবেন বন্ধুর মতো যে ওর কোনো সম্পর্ক নেই তো, তাহলে অবশ্যই জটক বিচার করবে, নাহলে কিন্তু মারাত্মক প্যাচে জড়িয়ে যাবে। বারবার সাবধান করেছি। আর বিয়ের যোগ নেই, এখন আগে চাকরি পাবে তবে বিয়ে। মেয়েরা নিজের পায়ে না দাঁড়িয়ে এখন বিয়ে করবে না। মাত্র 24 বছর বয়স, আগে চাকরি তারপরে বিয়ে। বুঝতে পেরেছেন? এটা কোন সালে হবে? কি কোন সালে হবে? বিয়ে এখন নেই। হ্যাঁ এখন তো বিয়ের যোগ আসছে না। না বললাম তো,
আপনি কি মেয়ের চাকরি নিয়ে ইন্টারেস্টেড নন? আগেই বিয়ে? বাবা সেটাই চায়, 4 দিনে ইন্টারেস্ট আগে দিয়ে দিতে। কেন ওকে সেই ওই খুন্তি হাতা করা দিয়ে বসিয়ে দেবেন? এখানে বললাম, আপনি তো নিজেও বলে মেয়ের টিচিং এর একটা লাইনেই রয়েছে বললেন, তাই তো বললেন আপনি। তাহলে কাল যদি বিয়ে দেওয়ার পর বর মেরে ধরে মুখে কালসিরে ফেলে বাড়িতে পাঠিয়ে দেয়, তখন আপনি কি করবেন? আবার পাঠাবেন ওখানে? যদি মেয়ে চাকরি করে, নিজের পায়ের তলার মাটি শক্ত করে, তাহলে কালকেও কাউকে তোয়াক্কা করবে না। বর মারতে আসলে বরকে এক ঘুষি দেবে, বলে তুমি থাকো তোমার সংসারে, আমার চাকরি আছে, আমি চললাম বাবার বাড়িতে। এই জোরটা একটা মেয়ের তখনই আসে যখন রোজগার থাকে। আমি কি ঠিক বলছি? আজকে আপনি অনেক কিছু সহ্য করেছেন, আপনার সংসারে মুখ খুলতে পারেননি এই একটাই কারণে, যে আপনি এখান থেকে বেরিয়ে গেলে কোথায় যাবেন, তাই না? মেয়েকে তৈরি করুন, জন্মচাটের যোগ আছে, পয়সা খরচা করে প্রতিকার দিয়ে মেয়েকে দাঁড় করান। মেয়ে একটা বাবা মায়ের কাঁধ হয়, যেটা অবশ্য ছেলেরাও হয় না। অতএব বাবাকে বলুন ওই বিয়ে বিয়ে করে মাথায় না ঘোল ঘোলাতে। বুঝতে পেরেছেন? এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন। কিন্তু প্রতিকার না করলে, আমি এতগুলো কথা বলেছি, বাবাকে ইউটিউবে শোনাবেন, তার মাথাটাকে জাগাবেন, আর পারলে আমার কাছে নিয়ে আসবেন। ভালো থাকুন। এগুলো না কাটালে কিন্তু সমস্যা বাড়বে, বলে দিয়েছি। পরে সর্বনাশ করে ছুটে আমার কাছে আসবেন না। ভালো থাকুন। আমি তো এটাই বুঝে পাই না, কি বাবারা বাবা মারা এরা কোন যুগে পড়ে আছে। এখনকার যুগে আমার মেয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা সব একবারে এরোপ্লেন চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে। আমি যখন দেখি, আমরা তো ফেসবুক মানে সোশ্যাল সাইডে রয়েছি, যে কোলে বাচ্চা নিয়ে টোটো চালাচ্ছে। ভাবুন তো সে কতটা কষ্ট করে বিয়ের পর সাংসারিক সুখ, স্বামীর সুখ, আর্থিক অনটনের জন্য কোলে বাচ্চা নিয়ে টোটো চালাচ্ছে। দেখেও শিক্ষা হয় না? তার নিজের মেয়ের চাকরির যোগটা আছে, যোগ আছে বলে বলছি, না হলে বলতাম না। তাহলে কেন বিয়ে দেবেন? আগে দাঁড় করান। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন এটাই। আমারও তো মেয়ে আছে, আমি ফার্স্ট এটাই চাইবো যে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক, অ্যাব্রড যাক, পড়াশোনা বাইরে গিয়ে করুক, লন্ডন করুক, ইউকে করুক, তাকে দাঁড় করাবো। তবে বাবা মায়ের প্রশংসা করবে এবং মেয়েটি মেয়ের মতো তৈরি হবে এবং বলবে যে আমার বাবা মায়ের জন্য আমি এই জায়গাতে আসতে পেরেছি। এই রিলেশনগুলো খুব সেন্সিটিভ, এগুলো অনেক ঘরে বোঝে না। অনেক ঘরে ভাবে ও বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দে। এটা করবেন না। একটা মেয়ের অনেক স্বপ্ন থাকতেই পারে, চাকরি করব, 5 জনের মতো বেরাবো, নিজে রোজগার করব, বাবা মাকে পুজোতে গিফট করব, বাবার পাশে দাঁড়াবো, বাবা কোনো সময় লাইটের বিল দিতে পারলো না, আমি বিলটা দিয়ে দেবো, বাবা কোনো সময় গ্যাসের টাকা ভরতো না, আমি গ্যাসের টাকা। এই যে স্বপ্নটা ছেলেদের যেমন থাকে, মেয়েদেরও থাকে, পূরণ করতে দিন। দেখুন, এটা মাথায় রাখবেন, সবাই এটা পায় না। এটা আমি কেন বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ যখন আমি দেখি যে একমাত্র মেয়ে শুনে বিয়ে দিয়ে টর্চারিং হচ্ছে, সেই মা বাবারা ছুটে কাঁদে যে আমার মেয়েকে বাঁচান, করুন, তখন আমার কোথায় যেন মনে হয় যে তারা ভুলে গেছে যে যেই বাড়ির আঙিনায় মেয়ে হয়, সেই বাড়ির বাবা রাজা হয়। যেই বাড়ির আঙিনায় মেয়ে হয়, সেই বাড়ির বাবারা রাজা হয়। কারণ পরিপালন করার ক্ষমতা সবার থাকে না। পরিপালন করার ক্ষমতা সবার থাকে না। যেই বাড়ির প্রথম মেয়ে হয়, ভাবুন সে পরি এসেছে, আপনার বাড়িতে লক্ষ্মী এসেছে, তো সেই বাড়ির বাবা রাজা হয়। কারণ পরিপালন করার ক্ষমতা সবার থাকে না। এটা কোন একজন কবি লিখেছিল, আমি শেয়ার করলাম, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। নমস্কার। নমস্কার স্যার, কে আমি শুভঙ্কর বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? প্লিজ এই আর্থিক প্রবলেম এসব বলবেন না, শুধু ডেট অফ বার্থ টাইম বলুন, আর কিচ্ছু বলবেন না। আমি এটাই বুঝে পাই না যে যদি সমস্যা জ্যোতিষীকে বলে দেন, জ্যোতিষীর কি কাজ? ভ্যানটা বাজাবে বসে বসে, তবলা বাজাবে? আপনারা আসছেন যখন বারবার কন্ট্রোল রুম থেকে আপনাকে বলছে যে আপনি ভেতরে গিয়ে ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠাবেন, বলবেন, এটাই বলুন না। আপনাকে সমস্যা তো বলতে বলছি না, সমস্যা আমি বলবো, আপনি মেলাবেন। আপনাদের বারবার বলছি চোখ কান খোলা রাখুন, সজাগ থাকুন। জ্যোতিষী মানে যে ভাগ্য জানতে পারে, পড়তে পারে, রিড করতে পারে। যদি আপনি জ্যোতিষীকে দেখাতে গিয়ে হাই হাই করে সব কথা বলে দেন,
তাহলে সেই জ্যোতিষী আপনাকে ঠকাবে তো কি করবে? সবই তো বলে দিলেন যে আমি এসেছি এই জন্য, ওই জন্য, সেই জন্য। লাভ কোথায়? আপনি গিয়ে আমার মতো স্ট্রিক হবেন, চুপচাপ বসবেন, ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস বলবেন, আর দেখুন তার কতটা ক্ষমতা কি বলতে পারে। তবেই তো মেলাতে পারবেন। এটা অচেনা অজানা ব্যক্তি এত কি করে বলতে পারছে। নমস্কার, নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম দেবদীপ দে। ডেট অফ বার্থ 20/6/2011। 20/6/2011। জন্ম সময়? জন্ম সময় 5:38 বিকাল। বিকাল। জন্মস্থান কোথায়? কলকাতায় পিজিতে। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে দাদা। এবং আপনার কি মনে হয় জ্যোতিষীর কাছে গিয়ে আপনার সমস্যা সব বলে দেয়া উচিত, না ডেট অফ বার্থ টাইম দিয়ে চুপ করে বসা উচিত? কোনটা মনে হয়? না না, আপনি আমার মেয়েটাও বলেছিলেন, ছেলেটাও বলে দিলে খুব ভালো হয়। না না, আপনার, আমি সেটা বলছি, আপনার কি মনে হয় জ্যোতিষীর কাছে কি সব বলে দেওয়াটা কি উচিত, না ওয়েট করতে হয়? চুপ করে বসে একদম। যদি আপনি আপনার ছেলে মেয়ের সমস্যা আমাকে আগে থেকেই জানিয়ে দেন যে আমার ছেলের এই প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, সেই যে, তাহলে আমার কাজটা কোথায়? তাই না? আমি যেটা ফিস নিচ্ছি আপনার থেকে, ফিস আপনি যে আমায় দিচ্ছেন, সে আমার কোথায় কাজ? আপনি তো সব বলেই দিলেন। তো এই ভুলটা কেউ করবেন না। চলুন, আপনার ছেলে জন্মবার হচ্ছে সোমবার, আর আমরা ঢুকছি মেন হরোস্কোপে। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। প্রথম কথা বলবো, উঁচু স্থান থেকে সাবধান রাখতে হবে। উঁচু স্থান বলছে হঠাৎ করে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মাথায়, কোমরে, হাতে চোট আঘাত লাগতে পারে। খুব টকেটিভ, খুব ট্যালেন্টেড, খুব নলেজেবল, কিন্তু যে কোনো কাজে ওর বেশি করে ধৈর্য নেই, অস্থির, চঞ্চল, ছটপটে। কি বুঝতে পারছেন? এছাড়া অল্প বয়সে মাথা গরম রাখতে বেশ, যাবো না তো যাবো না, খাবো না তো খাবো না, করবো না তো করবো না, মানে ওর নাকে হ্যাঁ করানো খুব চাপের, আগামী দিনে কিন্তু হবে। এছাড়া বলছে যে কোনো ইলেকট্রনিক্স এর গাড়ি, খেলনা কিনলে তাকে দেখার টেন্ডেন্সি, ইলেকট্রিকের উপর খুব ঝোঁক থাকবে। মোবাইলে যেগুলো আপনি জানবেন না, ও ঠিক আপনাকে খুঁজে খুঁজে বার করে দেবে। একদম ঠিক দাদা। তাহলে আপনি 100 কত নম্বর দেবেন আমায়? 100 দেওয়া উচিত। আমি একটাই কথা বলছি, ছেলে ভীষণ ট্যালেন্টেড, বুদ্ধি প্রচুর, একে ভালো তৈরি করুন, কারণ এ হচ্ছে জুয়েল তৈরি হবে। বুধায়িত্ব যোগ আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই লগ্নের সপ্তম ঘরে মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ করছে, সেখানে মঙ্গল শুক্র ড্যামেজ, শরীর ভালো যাবে না। আজ একটা কাল একটা পোস্টে লেগে থাকতে পারে, ঠান্ডা লাগার ধাত, নাক দিয়ে সর্দি গড়িয়ে যাচ্ছে, কখনো আবার হাতের প্রবলেম, স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম, দাঁতের প্রবলেম, এগুলো লেগেই থাকবে আগামী দিনে। এগুলোকে কাটাতে বলবো। পড়াশোনায় বেশ ভালো হবে, আর এর জন্য বলবো একটা লাইভ হরোস্কোপ তৈরি করবে, যে আমি বানাচ্ছি, এগুলো রাখলে আপনি পড়ে পড়ে ডিকটেট করতে পারবেন। বলুন আর কি প্রশ্ন? আর ওই প্রশ্নে পড়াশোনার দিকেই জানতে চাইছিলাম দাদা। আমি যেগুলো বললাম মিললো না? মিললো না? সবই মিলেছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি আগে মেয়ের জন্য জেনেছেন, আজকে ছেলের জন্য জানলেন, তাই তো? তো মেয়ের যখন জানলে, যে কথাগুলো মেয়ের জন্য বলেছিলাম, ঠিক বলেছিলাম নাকি ভুল বলেছিলাম? মেয়ের জন্য পুরো পারফেক্ট বলেছিলেন, তার প্রতিকারও করিয়েছি। ভেরি গুড। আজকে ছেলেরটা জানতে পারলেন। ছেলের 11 বছর মাত্র বয়স, এখানে মাঙ্গলিক যোগ, 11 বছর না, 13 বছর বয়স। সরি 13 বছর মাত্র বয়স। তাই এখানে বলবো যে 11 জন্ম, সরি 2011 জন্ম। তো সেক্ষেত্রে বলবো এখানে মঙ্গল কেতু ছন্নছাড়া যোগটা কাটান, আর ওর যে বুধাদিত্য যোগটা আছে, ট্যালেন্টের যোগ, এটাকে আরো বেশি বুস্ট আপ করুন, আরো পাওয়ার করুন। এর আঁকা ভীষণ ভালো, খেলাধুলার জ্ঞান আছে, যে কোনো মোবাইল ইলেকট্রনিক্স অপারেট করার ইজি মাস্টার, কিন্তু ধৈর্যর বড় অভাব। আপনি এখানে বসিয়ে গেলে ওকে ওখানে খুঁজে পাবেন। তাই করে। আর 5 মিনিট পড়তে বসলে বাথরুম যাব, বাইরে যাব, ওর মধ্যে চঞ্চলতা বিশাল। আমি কি একটাও ভুল বলছি? না না, একটা জোর গলায় বলুন, অনেক লোক শুনছে আপনার কথা, লক্ষ লক্ষ দর্শক। আমি কি একটাও ভুল বলছি? একটা ভুল নয়। ইলেকট্রিক জিনিস কিনে নিয়ে আমি ওর সঙ্গে করে তার
একদম ইঞ্জিনিয়ারিং শুরু করে দেয়। একদম। তো এটা কি আমার পাশের বাড়িতে আপনি থাকেন নাকি? না, তাহলে অনেক মানুষ তো ভাববে কি বলছে জয় পরাশর, উনি তো সবই হ্যাঁ বলছে। একমাত্র আপনি আপনি জানেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। একদম ঠিক বলেছেন। আমি বলবো একে ইমিডিয়েট কাটিয়ে নিন, প্রতিকার করে নিন একবার। আর এখন যেহেতু রাহুর দশা চলছে, তাই একটু বলবো আগুন আর কারেন্ট থেকে সাবধান রাখতে হবে। এই আগুন কারেন্টের বিপদটাও আছে, কি রাহুর দশা কেতুর অন্তর্দশা, একটু কোথাও গিয়ে কাটিয়ে নিন। ঠিক আছে দাদা। ঠিক আছে, খুব ভালো থাকুন, হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকুন। ভয় পেলেন, ভয় দেখালাম খুব? না না না, আপনার কাছেই যাবো, আপনি করে দেবেন। ভালো থাকুন। এই যে মায়ের বিশ্বাস, মায়ের আস্থা, মায়ের ভরসা, মায়ের ধৈর্য, একটাই নাম জয় পরাশর। কেন আজকে তো এই সৃষ্টির পর্দায় লক্ষ লক্ষ লোকরা দেখছে, আর অনেক জ্যোতিষীরা বসেছে, সবাই জয় পরাশর জয় পরাশর জয় পরাশর কেন করছে? কেন আমার থেকে প্রতিকার নিতে হবে? যান না তার কাছে, যান না ওর কাছে। আমি কেন? মানুষ জানে জয়দা কাউকে ঠকায় না, জয়দা কাউকে হারায় না, জয়দা কাউকে ভাসায় না, জয়দা কাউকে ভুল বোঝায় না। আর ইনি বললেন মেয়ের প্রতিকার করেছি, ভালো কাজ পেয়েছি, ছেলের জানলাম, ছেলের জন্য যাব। একটাই কথা, মুখে মুখে জয় পরাশর, বাড়িতে বাড়িতে জয় পরাশর, অলিতে গলিতে জয় পরাশর ভরে গেছে। শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, ঈশ্বর আল্লাহর দুয়ায় এত কাজের স্পিড, এত লড়ার ক্ষমতা। আগুনের সামনে 5 ঘন্টা 7 ঘন্টা বসে এই যে যুদ্ধ, শুধুমাত্র আপনাদের জন্য। ভালো হবেন, ভালো থাকবেন, আর বারবার আমায় দুয়া দেবেন, আশীর্বাদ করবেন, এটাই আমার প্রাপ্য। আর যারা মিস করলেন তারা প্লিজ, গ্রহ দোষ কাটবে আর সৌভাগ্য আসবে নমস্কারের পদ্ধতি, যেটা ছিল বলার। অনেকে এরাম এরাম করে করে তাড়াতাড়ি, কেউ বুকে হাত দিয়ে এরাম করে, কেউ আবার এমনি এমনি করে, এগুলো করবেন না। নমস্কারের পদ্ধতি এই 5টা হাত, যেমন বৃহস্পতি, শনি, শুক্র, বুধ, এই 5টা হাত আর এই 5টা হাত দুটোকে জয়েন্ট করুন। জয়েন্ট এরাম হলো, সব ফিঙ্গার আলাদা আলাদা। এবার এই যে বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুলি, এটাকে মাথায় একবার ঠেকান আর বুকে একবার ঠেকান, মাথায় একবার ঠেকান, বুকে একবার ঠেকান, মাথায় একবার ঠেকান, বুকে একবার ঠেকান। আর এরাম করে করতে প্রবলেম হয় তাহলে প্লেন এরাম করুন, মাথায় আর বুকে, মাথায়, কিন্তু বুড়ো আঙুলটাকে টাচ করাতে হবে, মাথাতে, কপালে আর বুকেতে। বুড়ো আঙুলটাকে টাচ করতে হবে, বৃদ্ধাঙ্গুলি। জীবনের বৃহস্পতি বৃদ্ধ, তাই আপনাকে বৃদ্ধাঙ্গুলি শেখাবে, বৃদ্ধাঙ্গুলি বোঝাবে, বৃদ্ধাঙ্গুলি এগিয়ে নিয়ে যাবে। তাই নমস্কার এইভাবে ক্রস, এইভাবে ক্রস, এরম এরম ক্রস, কেউ এরম 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 করে ক্রস, এগুলো নয়। জাস্ট 5টা আঙুলকে সমান করে জয়েন্ট করুন। নমস্কার একবার কপালে ঠেকান, একবার বুকে, বৃদ্ধাঙ্গুলি এই আঙুলটা, কপালে বুকে, কপালে বুকে 3 বার করুন। দেখুন ঈশ্বর আপনার কথা, আপনার সব সমস্যা কানে শুনছে কিনা। নমস্কার সঠিক হলে মানুষ আপনার কথা নেবে। আপনি যদি মুসলিম বাড়িতে গিয়ে এরম করেন, কেউ শুনবে না, আদাব বলতে হবে। আপনি খ্রিস্টান জায়গাতে গিয়ে যে এরম এরম করেন, কেউ নেবে না, রেগে যাবে। এরম করতে হবে, ক্রস। তো প্রত্যেকটা ইষ্ট দেব দেবীর একটা করে নমস্কারের পদ্ধতি রয়েছে, এটা বুঝুন। তাহলে আপনি কেন এরাম 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 করেন, ঘুড়ি কাটার মতো? করবেন না, যেটা নিয়ম সেটা করুন, ভালো ফল পান। আজ এখানে শেষ করব অনুষ্ঠান। মিস করলে ইউটিউব যান। আর যদি ভুল কথা বলে থাকি, কারো খারাপ লাগে ক্ষমা করবেন। নমস্কারের পদ্ধতি বলতেই হবে, অনেক জ্যোতিষী রাগ করবেন, কিছু করার নেই, এটাই প্রসেস, এটাই বলবো, সত্যের সঙ্গে সবসময় চলবো। আর পেছনে যে আগুন জ্বলছে দাউ দাউ করে, এই যজ্ঞের আগুনে আপনার সমস্যাগুলোকে সব বিনাশ বা নাশ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখুন সৃষ্টির পর্দায় আজকে অনুষ্ঠান, গ্রহ দোষ কাটবে, সৌভাগ্য আসবে। ভালো থাকবেন, বারবার বলছি কিন্তু। নমস্কার।